মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, বললেন মাহদি আমিন। ১০০ দিনে জনগণের মাঝে স্বস্তি ফেরার দাবি। ঈদের ছুটির প্রথম দিনেই ঘরমুখো মানুষের ঢল। ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২৫, রেলে প্রবীণ প্রতিবন্ধীদের ২৫% ভাড়া ছাড়, জানালেন রেলমন্ত্রী। রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট, দিয়াবাড়িতে চাঁদাবাজির অভিযোগ, ব্যবস্থাপনায় সন্তুষ্ট ডিএনসিসি প্রশাসক। এবং ২৪ ঘন্টায় হামে আরও ১৭ শিশুর মৃত্যু, ২ কোটিরও বেশি টিকাদান সম্পন্ন, ১২২% লক্ষ্যমাত্রা অর্জন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্তি হলো আজ। বিকেলে প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রেস উইং। ১০০ দিনে সরকারের উন্নয়নমূলক এবং জনবান্ধব বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এ সময় মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে উল্লেখ করেন তিনি। দেশের অগ্রগতি এবং নিরাপত্তা নিশ্চিতে নেওয়া নানা পদক্ষেপে জনগণের মাঝে স্বস্তি এবং শান্তি ফিরে এসেছে বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রথম ১০০ দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি এবং অবকাঠামো সহ বিভিন্ন খাতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে দেশের মানুষের মনে আশার সঞ্চার করেছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ফ্যামিলি কার্ড চালুর মাধ্যমে নারী কেন্দ্রিক একটি সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরো শক্তিশালী করার অভিপ্রায় গ্রহণ করেছে। বড় ধরনের শিডিউল বিপর্যয় ছাড়াই চলছে রেলে ঈদ যাত্রা। তৃতীয় দিন সকালে রংপুর এক্সপ্রেস ছাড়া অন্য ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। গরম এবং বৃষ্টির দোলাচল অস্বস্তি তৈরি করলেও বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট ঘরমুখো যাত্রীরা। এদিকে ঢাকা বিভাগীয় রেল ব্যবস্থাপক জানান, শিডিউল বিপর্যয় রোধে সচেষ্ট রয়েছে কর্তৃপক্ষ। এমআর আসাদের রিপোর্ট। ঈদযাত্রার তৃতীয় দিন ট্রেনের হুইসেলের সঙ্গেই বাড়ি ফেরার আনন্দের সূচনা হয় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রীদের মধ্যে। ছোট থেকে বড় পরিবারের সবাইকে নিয়ে শুরু হয় এ আনন্দযাত্রা। তবে ঈদযাত্রার তৃতীয় দিনে প্ল্যাটফর্মে যাত্রীর চাপ বেড়েছে, আবহাওয়ার কারণেও বেড়েছে অস্বস্তি। সামনে ঈদ নাই, ঈদ তো কষ্ট লাগে না, কষ্ট ঠিক আছে কিন্তু কষ্ট লাগে না। কষ্ট করে যাইলেও মানে ভালো লাগে, ঈদ তো ঈদই, সবার সাথে ঈদ করবো, দেশে যাবো, এটাই মজা। যাত্রী চাপ সামলাতে 25% বাড়তি টিকিট দিচ্ছে রেল কর্তৃপক্ষ। তারপর তাৎক্ষণিক টিকিট পাওয়া কষ্টসাধ্য। এই ছিল যে মাদ্রাসায় থাকবো আমি, তো মাঝে এখনকার বাড়িতে প্রয়োজন, তো বাড়িতে যাইতে হইব, এই হিসাবে দেরি হয়ে গেছে, তার কারণে টিকিট পাই নাই। ইউজার অনেক বেশি থাকে তো আসলে একটু প্রবলেম হয়, বা অনেক শর্ট টাইমের ভিতরে টিকিটগুলা কভার হয়ে যায়। 39 মিনিট পর্যন্ত ট্রাই করেছি, একটার পর একটা ট্রাই করলাম, বারবার ট্রাই করলাম, সিলেক্ট করলাম, কিন্তু অ্যাভেলেবল না এরকম দেখাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আসলে এখানে কোনো কারচুপি হয়। রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান জানান, রংপুরের একটি ট্রেনের ঢাকা পৌঁছাতে দেরি হয়েছে, তবে শিডিউল বিপর্যয় ঠেকাতে তৎপর রয়েছে কর্তৃপক্ষ। ক্লোজ মনিটর করতেছি, এছাড়াও আমাদের সেফটিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। এটা রোলিং স্টক বা রেল লাইন সবকিছুতে আমাদের কাছে সেফটি সবার আগে। নিরাপদে বাড়ি ফিরতে ঘরমুখো মানুষের প্রথম পছন্দ রেলপথ, তাই নির্ধারিত সময়সূচি মেনে ট্রেন ছাড়লে পরিপূর্ণতা পায় যাত্রীদের ঈদ আনন্দ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রার তৃতীয় দিনে দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছে। এতে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন কয়েকজন। ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রড বোঝাই ট্রাক উল্টে নিহতের সংখ্যা 17 জনে দাঁড়ায়। এছাড়া নওগাঁ, চট্টগ্রাম, গাইবান্ধা, ঢাকা, মাওয়া এক্সপ্রেসওয়ে, যমুনা সেতু প্রান্ত ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আরও 8 জনের মৃত্যু হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। দেশের 6 জেলায় সড়ক দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আছেন কয়েকজন এবং আহত হয়েছেন অনেকেই।
ভোর 4:30টার দিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ পর্যন্ত 17 জন মারা গেছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন। নওগাঁর রাজেন্দ্রবাটির হরেক রকমের ব্যবসায়ীরা নোয়াখালী থেকে ফেরার পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ভারস ইউনিয়নের শোকের ছায়া নেমে এসেছে। আমাদের বাচ্চার বলছে যে ঠ্যাং ভাঙে গেছে, মেডিকেল ভর্তি আছে। আমাদের এলাকায় সুখের ছায়া নেমে এসেছে, যেহেতু একই গ্রামে 13 জন মারা গেছে। পুলিশ জানায় চট্টগ্রাম থেকে আসা রড বোঝাই একটি ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালায়। এ সময় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। রডের উপরে ট্রিপল ছিল এবং ট্রিপলের উপরে হচ্ছে আপনার প্যাসেঞ্জারগুলো ছিল। গাড়িটা মূলত আসে হচ্ছে চিটাগং থেকে এবং উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে আপনার এখানে আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটে। এদিকে নওগাঁ পত্নীতলা উপজেলার গাহনমোড় এলাকায় ট্রাক চাপায় অটোরিকশার চালকসহ 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক এক জজ নিহত হয়েছেন। আর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ অংশে দুর্ঘটনায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এছাড়া যমুনা সেতু এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন এবং বগুড়ায় মোটরসাইকেলে থাকা বাবা মেয়ের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। মেট্রো ও রেলওয়ের আন্তনগর ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য 25% ভাড়া ছাড় আজ থেকে কার্যকর বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে সকাল থেকে চট্টগ্রাম সিলেট রুটের 2 ট্রেনে নারীদের জন্য বিশেষ কোচ চালু করা হয়েছে। দুপুরে মেট্রো রেলের ফার্মগেট স্টেশনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহতের ঘটনায় চালক দায়ী বলে জানান মন্ত্রী। এমদাদুল হক খানের প্রতিবেদন। রাজধানীর ফার্মগেট মেট্রো রেল স্টেশনে দেশের জ্যেষ্ঠ নাগরিক ও প্রতিবন্ধীদের 25% ছাড় প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, 65 বছরের বেশি বয়সী নাগরিক এবং শারীরিক প্রতিবন্ধীরা মেট্রো রেল ও আন্তনগর ট্রেনের টিকিটে 25% ছাড় পাবেন। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও একই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। 65+ তাদের জন্য এবং যারা প্রতিবন্ধী, শারীরিক মানসিক প্রতিবন্ধী, ডিসেবল, তাদের জন্য আমরা 25% ভাড়া কম রাখি। এমআরটি 96 অর্থাৎ যেটা মেট্রো রেল চালু আছে সেখানে এবং বাংলাদেশ রেলওয়ের যত রেল চলছে সেই জায়গায় আন্তনগরে আমরা এটা কার্যকর করতে সক্ষম হলাম আজকে। ঈদ যাত্রায় নারীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতে 2টি আন্তনগর ট্রেনে বিশেষ কোচ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। 2টি ট্রেনে আজকের থেকে, একটা হচ্ছে সোনার বাংলা ঢাকা চট্টগ্রাম, আরেকটা হচ্ছে জয়ন্তিকা ঢাকা সিলেট। সেই জায়গায় আমাদের নারী যাত্রীদের জন্য 2টি কোচ রিজার্ভ রাখা হয়েছে। এদিকে টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে 15 জন নিহতের ঘটনায় চালককে দায়ী করে মন্ত্রী বলেন, তার ভুলেই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। ট্রাকে 25-26 জন লোক উঠে পড়ে এবং ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সাইডে উল্টে পড়ে যান। ওকে, এই দুর্ঘটনাটা একান্তই আমরা প্রাথমিক পর্যায়ে মনে হয়েছে যে ড্রাইভারের ভুলের কারণে। ঈদ যাত্রায় যাত্রীদের খোলাটাকে ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি। মহাসড়কে যাত্রীর চাপে পরিস্থিতির নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। ওপেন ট্রাক যেটা যাত্রীবাহীর জন্য নির্ধারিত না, সেই জায়গায় সেই সমস্ত যানবাহনে যাত্রীদের উঠাটা থেকে বিরত থাকা উচিত। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। এবার কোরবানির হাটের খবর। জমে উঠেছে রাজধানীর পশুর হাট। তবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে দিয়াবাড়ি পশুর হাটে। গাড়ি চালকদের দাবি, যানবাহনে স্টিকার লাগিয়ে আদায় করা হচ্ছে 5,000 টাকা। চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন ভুক্তভোগীরা। যদিও হাট ইজারাদারের দাবি এভাবে টাকা আদায়ের সুযোগ নেই, তবে সমাধানের আশ্বাস দেন তিনি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
কোরবানির ঈদ ঘিরে রাজধানীতে জমতে শুরু করেছে পশুর হাট। ক্রেতা সমাগম বৃদ্ধির পাশাপাশি বাড়ছে বিক্রিও। এবার নজর কাটছে বাহারি নামের গরু। নগরীর দিয়াবাড়ি হাটে দেখা মিলেছে বিভিন্ন জাত ও আকারের পর্যাপ্ত গরুর উপস্থিতি। এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমার এই গরুগুলো টাঙ্গাইল থেকে আসছি, আমি টাঙ্গাইল থেকে নিয়ে আসছি। ছোটবেলায় এটার নাম রাখা হচ্ছিল মানিক মিয়া। আমার গুলা 420-400 করে দাম লাগাচ্ছে। কাস্টমার কম ছিল গতকাল, আজকে ধীরে ধীরে কাস্টমার বাড়ছে। বিক্রেতারা বলছেন এবছর গরুর দাম কম হলেও দর কষাকষি বেশি। যদিও ক্রেতাদের অভিযোগ এবার ক্রয় ক্ষমতার বাইরে পশুর দাম। বড় গরু নিয়েছি ভাই, দাম নাই, দাম খুব কম। এইভাবে যদি গরু বেচা কিনি ব্যাপারী মরার ছাড়া আর উপায় নেই। বেশি বিক্রি হয়েছে মাঝারি গরু। আমরা যেরকম গেস করে আসছিলাম সেরকম না, আসলে দাম অনেক বেশি। আমরা যে গরু দাম হবে মনে করেন 2 লাখ টাকা, সেই গরু ওরা চাচ্ছে মনে করেন 3 লাখ টাকা। এদিকে দিয়াবাড়ি হাট ঘিরে অভিযোগ উঠেছে চাঁদাবাজির। পশু নিয়ে আসা গাড়ির চালকরা বলছেন যানবাহনে স্টিকার লাগিয়ে চাঁদা নিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা দিয়াবাড়ি আসছি গরুর টিপ মারতে, তো হাজার হাজার গাড়ি আসছে এখান থেকে। আমাদেরকে হাট কর্তৃপক্ষ স্টিকারের জন্য 5000 টাকা করে নিচ্ছে। চাঁদাবাজি বন্ধে ইজারাদারদের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী চালকরা। চাঁদাবাজি করতেছে আর কি, স্টিকার 5000 টাকার কম, 1 টাকা কমেও ওরা কোনো স্টিকার বিক্রি করে না। তবে কোনো ধরনের অনিয়ম হলে তা বন্ধের আশ্বাস দেন ইজারাদার। এটা আমি আইন শৃঙ্খলা বাহিনী বলছি, ওনারা ব্যবস্থা নিচ্ছে। এটা আমার নলেজও আসছিল, অভিযোগ আসছে, আমি ব্যবস্থা নিচ্ছি। এদিকে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে চলছে জমজমাট পশু বেচাকেনা। এবার পর্যাপ্ত পশুর উপস্থিতি রয়েছে হাটে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। সকালে গাবতলী হাট পরিদর্শনে আসেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, পশুর হাটের বর্জ্য ব্যবস্থাপনা এবার সন্তোষজনক। পুলিশ যানজট নিরসনে ও তদারকি কার্যক্রম সঠিকভাবে পালন করছেন। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থারা আছেন, সার্বিকভাবে আমরা মোটামুটি ভাবে আজকে সন্তোষ প্রকাশ করছি। ঈদের দিন পর্যন্ত হাট কেন্দ্রিক সকল ব্যবস্থাপনা সঠিকভাবে পালনের আশ্বাসও দেন ডিএনসিসি প্রশাসক। এই ভিজিটটা অব্যাহত থাকবে ঈদের দিন পর্যন্ত। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে আরও 17 শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1224 শিশু। গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা গেছে 545 শিশু। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে 64,940 শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 231 শিশুর ও আক্রান্ত 36,706 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামে থামছেই না মৃত্যুর মিছিল, আর এই মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন শিশু। রাজধানীর হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আসছে রোগী। চিকিৎসকরা বলছেন 24 দিন বয়সী থেকে টিকা নেওয়া শিশুরাও আক্রান্ত হচ্ছে। এর প্রধান কারণ হিসেবে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকাকে দায়ী করছেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। হামের ছোবলে দিশেহারা দেশবাসী। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। রাজধানী শিশু হাসপাতালের শয্যায় হাম ও নিউমোনিয়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে শিশুরা। বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে ছুটে আসছেন অভিভাবক ও স্বজনরা। তারা বলছেন হাম ও নিউমোনিয়া সহ নানা জটিলতা নিয়ে এসেছেন হাসপাতালে। জ্বরটা কমার পর থেকে সারাদিন শুয়েই থাকে, শরীর অনেক দুর্বল লাগতেছে। কাশটা আছে, এই জন্য 2 দিন থাকতে হবে। হামের টিকা দেওয়ার পরও আদরের সন্তানরা আক্রান্ত হচ্ছে বলে আক্ষেপ জানান তারা। হঠাৎ করে জ্বরের কয়েকদিন পর থেকে র্যাশ ওঠা শুরু করে দিয়েছে। হামের টিকা দিয়েছি, তারপরও হয়েছে। যত টিকা লাগে সব টিকা দেওয়া হয় শেষ। আর চিকিৎসকরা বলছেন অপুষ্টিসহ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশুরা হামে বেশি আক্রান্ত হচ্ছে। এই কারণে বাড়ছে মৃত্যুও। পুষ্টিহীনতা, তারপরে রোগী ডাক্তারের কাছে আসতে দেরি করা, তারপরে মনে করেন অনেক সময় যে বাচ্চাটা শ্বাসকষ্ট খাওয়াই দিচ্ছে। তো এই জটিল অবস্থায় যখন আসে, রোগীগুলি এমন পর্যায়ে আসে, ওই পর্যায় থেকে চিকিৎসা করে ব্যাক করা খুবই কঠিন হয়ে যায়। টিকাটা হচ্ছে আপনাকে কৃত্রিমভাবে শরীরের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা করা। টিকা কখন দিল, কিভাবে, 7-8টা ফ্যাক্টরের উপর নির্ভর করে টিকার কার্যকারিতা। তিনি আরও বলেন, নবজাতক শিশু হামে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে বেশি জটিলতা দেখা দেয় বলেও জানান তিনি। 24 দিন বয়স, ওর মার পেটের ভিতর থেকে সে ওটা নিয়ে আসছে, ওর রক্ত কম, ইনফেকশন বেশি। তো এই ধরনের রোগী আমরা পাচ্ছি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম ও পুষ্টিকর খাবার দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার 122% পৌঁছেছে এবং এ পর্যন্ত 2 কোটিরও বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আরও বলেন, 18 উপজেলায় প্রথম ধাপে টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছিল। এসব জায়গায় সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হার্ম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলা আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি, যেটার আউটকাম এখন পাচ্ছি 0। আমাদের এখন হামের আক্রমণ ওই 30টা জেলায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ। শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করা হয় বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলামকে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। জাতীয় ও সামাজিক জীবনে নজরুল সবসময় প্রাসঙ্গিক উল্লেখ করে রিজভী বলেন, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে গোটা উপমহাদেশকে অনুপ্রাণিত করেছিলেন কবি। সকাল থেকেই কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন ভক্ত, অনুরাগী, শিক্ষক, শিক্ষার্থী সহ সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। সাহিত্যের অঙ্গনে এমন কোনো সেক্টর নাই যেখানে তার অবদান নাই। তিনি একজন অত্যন্ত জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক মানুষ। তিনি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অবদান রেখেছেন। সামাজিক নানা প্রতিকূল পরিবেশেও তিনি কিন্তু সাম্যের জন্য কাজ করেছেন। এই উপমহাদেশে মুক্তির যত জাতীয় আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে যার কবিতা, যার গান, যার সাহিত্য আন্দোলনকামী মানুষকে উদ্বুদ্ধ করেছে, তিনি হলেন কাজী নজরুল ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি। আমরা যখন মিছিলে যাই তখন নজরুলের গান গাইতে গাইতে যায়। ওয়ালটন ফ্রিজ কিনে মিলেনিয়ার হয়েছেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। দুপুরে নগরীর ওয়ালটন কর্পোরেট কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীর হাতে 10 লাখ টাকার চেক তুলে দেয় প্রতিষ্ঠানটি। এ সময় চিত্রনায়ক আমিন খান ও ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদুল আজহা উপলক্ষে গেল 8 এপ্রিল থেকে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24 শুরু করে ওয়ালটন। এই ক্যাম্পেইনে ফ্রিজ কিনে বিজয়ী হন খোকন মিয়া। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার তাবু নগরী। রোববার এশা নামাজের পরই হাজিরা তাবু শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। শরীয়তের বিধান অনুসারে হাজিরা 8 জিলহজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে 9 জিলহজ আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। যুদ্ধ, অবরোধ ও সীমান্ত বন্ধের নির্মম বাস্তবতায় আবারও হজের স্বপ্ন ভেঙে গেছে গাজার হাজারো মুসলমানের। টানা সংঘাত ও কঠোর যাতায়াত নিষেধাজ্ঞায় এবারও তারা বঞ্চিত হচ্ছেন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই ইবাদত থেকে। একই সঙ্গে আসন্ন ঈদুল আজহাকে ঘিরেও নেই স্বস্তি। ইসরায়েলি হামলায় বিপর্যস্ত পশুপালন খাত ও তীব্র সংকটের কারণে গাজায় মিলছে না কোরবানির পশু। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। টানা যুদ্ধ, অবরোধ ও সীমান্ত বন্ধের কারণে এবারও হজ পালনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন গাজার হাজারো মুসলমান। একই সঙ্গে টানা তৃতীয় বছরের মতো ঈদুল আজহায় কুরবানির পশু সংকটে পড়েছেন উপত্যকার বাসিন্দারা। ফলে গাজা জুড়ে ঈদ ও হজের আনন্দের বদলে বিরাজ করছে হতাশা আর অনিশ্চয়তা। 2023 সালে ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর আগে প্রতি বছর অন্তত 3000 গাজাবাসী হজ পালনের সুযোগ পেতেন। চলতি বছরের শুরুতে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অনেকে আশা করেছিলেন মিশরের রাফা সীমান্ত আংশিক খুলে গেলে হজযাত্রা আবার শুরু হতে পারে। কিন্তু কঠোর যাতায়াত নিষেধাজ্ঞার কারণে সেই আশা পূরণ হয়নি।
অন্যদিকে গাজার হামাস পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র ৫,৩০৪ জন গাজায় প্রবেশ ও বের হওয়ার সুযোগ পেয়েছেন, যা প্রত্যাশিত সংখ্যার 1/3-এরও কম। এদিকে হজ পালনের সুযোগ হারানোর পাশাপাশি গাজায় এবার পশু কোরবানিরও সুযোগ নেই। গাজার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় পশুপালন খাত ব্যাপকভাবে ধ্বংস হয়ে যাওয়ায় টানা তৃতীয় বছরের মতো ঈদুল আজহায় কুরবানির পশু পাওয়া যাবে না। যুদ্ধের আগে স্বাভাবিক সময়ে ঈদের এই মৌসুমে গাজায় প্রতি বছর গড়ে 40 থেকে 60 হাজার কোরবানির পশু আমদানি করা হতো, কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে গাজায় জীবন্ত পশু আমদানি বন্ধ আছে। ফলে 2024 সাল থেকে পশু কোরবানি ছাড়াই ঈদুল আজহা উদযাপন করতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা। গাজায় ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 27 মে। নির্দিষ্ট সূত্রে জানা গেছে গত মাসে প্রায় 8,000 টন মাংস, মুরগি, ডিম ও দুধ প্রবেশ করতে এবং তা গাজার বাসিন্দাদের মাঝে বিতরণের অনুমতি দিয়েছে ইসরায়েলের সরকার। তবে কোরবানির পশু আমদানির অনুমতি এখনও মেলেনি। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। আগামী 7 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি নির্বাচন। ভোটের লড়াইয়ের 12 দিন আগেই নির্ধারণ করা হয়েছে 8 পরিচালক। সবকিছু ঠিকঠাক থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন এই 8 কাউন্সিলর। দুপুরে বিসিবি নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করেছেন 3 জন। গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম থেকে বিসিবি পরিচালক হবেন 2 জন। এ বিভাগ থেকে শুরুতে 3 জন প্রার্থী হলেও পরে প্রার্থিতা প্রত্যাহার করেন শরীফুল ইসলাম অপু। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈনুদ্দিন চৌধুরী। ফুটবল। মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে অংশ নিতে আগামী 31 মে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব 23 অলিম্পিক ফুটবল দল। এই মিশনকে সামনে রেখে কোচ মারুফুল হকের নেতৃত্বে ঢাকায় 32 সদস্যের প্রাথমিক দল নিয়ে ইতিমধ্যেই ক্যাম্প শুরু হয়েছে। এই প্রাথমিক স্কোয়াড থেকে পারফরমেন্সের ভিত্তিতে বেছে নেওয়া হবে 23 জনের চূড়ান্ত দল, যাদের নিয়ে মালদ্বীপে উড়াল দেবেন মারুফুল হক। ঘরোয়া লিগে মোহামেডানের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে এই প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফরওয়ার্ড সৌরভ দেওয়ান। তবে ইনজুরি এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে এই স্কোয়াডে কোনো প্রবাসী ফুটবলারকে রাখা সম্ভব হয়নি। ইংলিশ প্রিমিয়ার লিগে 27টি গোল করে তৃতীয়বারের মতো গোল্ডেন বুট জিতলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রেন্টফোর্ডের ইগোর থিয়াগোকে পেছনে ফেলে তিনি এই অনন্য কীর্তি গড়েন। এর ফলে অ্যালান শিয়ারার ও হ্যারি কেইনের 3 বার গোল্ডেন বুট জয়ের ঐতিহাসিক রেকর্ডে ভাগ বসালেন 25 বছর বয়সী এই গোল মেশিন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার, বললেন মাহাদি আমিন। 100 দিনে জনগণের মাঝে স্বস্তি ফেরার দাবি। ঈদের ছুটির প্রথম দিনে ঘরমুখো মানুষের ঢল। 6 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত 25। রেলে প্রবীণ প্রতিবন্ধীদের 25% ভাড়া ছাড়, জানালেন রেলমন্ত্রী। রাজধানীতে জমে উঠেছে কোরবানি পশুর হাট। দিয়াবাড়িতে চাঁদাবাজির অভিযোগ। ব্যবস্থাপনায় সন্তুষ্ট ডিএনসিসি প্রশাসক। এবং 24 ঘন্টায় হামে আরও 17 শিশুর মৃত্যু। 2 কোটিরও বেশি টিকাদান সম্পন্ন। 122% লক্ষ্যমাত্রা অর্জন, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।